প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ৪১। লেখক DRM সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ইরফান স্তব্ধ চোখে মায়রার পানে চেয়ে রইল। প্রথমে কিছুটা রাগ হলেও মায়রাকে এভাবে কাঁদতে দেখে রাগ মিলিয়ে যায়। ঠিক যেমন জ্বলন্ত আগুনে পানি পড়লে নিমিষেই আগুন নিভে যায়, তেমনি মায়রার অশ্রুকণায় ইরফানের রাগ মুহূর্তেই নিভে গেল। কেমন করে যেন তাকিয়ে রইল মাথা নিচু করে রাখা মায়রার পানে। বেডসাইড টেবিলের ওপর ফোন বেজে ওঠে। ইরফান চুপ করে তাকিয়ে রইল মায়রার পানে। ফোন তুলল না। কল বাজতে বাজতে কেটে যায়। আবারও কল আসলে ইরফান এগিয়ে গিয়ে কল রিসিভ করে ছোট্ট করে বলে, আসছি। এরপর চুপচাপ এগিয়ে গিয়ে কাভার্ড থেকে একটা ব্ল্যাক শার্ট বের করে ব্ল্যাক গ্যাবার্ডিন প্যান্টের ওপর পাতলা ব্ল্যাক টি শার্টটি জড়িয়ে নিল। দু হাতের শার্টের হাতা কোনই পর্যন্ত গুটিয়ে নেয়। এরপর হাত ঘড়ি হাতে পড়তে পড়তে একবার মায়রার পানে তাকায়, তবে কিছু বলে না। ফোন পকেটে রেখে বেলকনিতে যেতে নিয়ে তার ঘরের ভেতরে যে ঘরটা আছে সেই ঘরের দরজার হাতল ধরে ঘোরালেই অবাক হয়। এই দরজা খোলা কেন? ভেতরে উকি দিলে মনে পড়ল এই ঘরের লাইট ফিউজ হয়েছে গতদিন। ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকালো। কিছু ভাবলো হয়তো। ফোঁস করে বিরক্তির শ্বাস ফেলে দরজা লক করে দেয়। এরপর গটগটে পায়ে বেলকনিতে চলে যায়। ইরফান বেলকনিতে গেলে মায়রা মাথা তুলে তাকায়। মেয়েটা অবাক হয় ভীষণ। সে যে এত কিছু বলল, লোকটা তাকে কিছুই বলল না। বললেও কি, সে শুনতো না। ভালো লাগে না আর। তাছাড়া সে যা বলেছে ভুল তো কিছু বলেনি। আবারও তার ভাইয়ের কথা মনে পড়ল। বাম কাত হয়ে বাঁ হাতের তালুতে মাথা রেখে শুয়ে পড়ে। ইরফান বেলকনির দরজা চাপিয়ে দেয়। রাতের অন্ধকারে মিটিমিটি বাতাস এসে গা ছুঁয়ে দেয়। ইরফান ছোট্ট একটা টেবিলের ড্রয়ার থেকে সিগারেট আর লাইটার বের করলো। অন্ধকারের মাঝে অজানা দৃষ্টি রেখে সিগারেটে আগুন ধরায়। গুনে গুনে 3টে সিগারেট শেষ করে। এরপর ড্রয়ার থেকে হুব্বা বুব্বা, আচ্ছা সেটা আবার কি, যাই হোক, হুব্বা বুব্বা চুইংগাম বের করে মুখে দেয়। সিগারেটের গন্ধ দূর করার জন্য মূলত বেশ অনেকগুলো হুব্বা বুব্বা চুইংগাম কিনেছে ইরফান। কারণ অবশ্যই মায়েরা সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না বলে। দুহাত প্যান্টের পকেটে গুজে বেশ কিছুক্ষণ চুইংগাম চিবায়। দৃষ্টি অন্ধকারাচ্ছন্ন প্রকৃতির মাঝে। মুখ অবয়বে চিরচারিত গাম্ভীর্য। মুখ জুড়ে ভাবনার ছাপ। কিছুক্ষণ পর মুখ গোল করে ফেলে দেয় চুইংগাম। এরপর ঘরের ভেতরে প্রবেশ করে। বেডের ওপর নজর পড়লে দেখল মায়েরা এদিক ফিরে শুয়ে চোখ বুজে। ধীর পায়ে এগিয়ে যায় মায়রার দিকে। মায়রার মাথার কাছে বসে বাম পায়ের হাঁটু মেঝেতে ঠেকায়। ডান পা সামান্য উঁচু করে রাখে। বাঁ হাতে মায়রার গালে হেলে আসা চুলগুলো কানের পিঠে গুজে দেয়। মায়রা ঘুমের মাঝে শব্দ করে শ্বাস ছাড়ে। কেঁদে কেটে মেয়েটা ক্লান্ত হয়ে গিয়েছে। ইরফান মায়রার গালে হাত দিয়ে মায়রার ফোলা মুখ পানে চেয়ে থাকে। সে আসলেই বুঝতে পারছে না মায়রা কেন কাঁদলো। মায়েরাকে ঘরে আটকে রেখে গিয়ে কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল। কাজের চাপে একদম মাথায় ছিল না। মাথায় আসতে এক প্রকার দৌড়ে এসেছে ঘরে। বাট সময়টা হয়তো বেশি ছিল, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। ইরফানের মনে প্রশ্ন জাগে, মেয়েটা কি ভয় পেয়ে এত কাঁদলো? ইরফান বাঁ হাতের বুড়ো আঙুলের সাহায্যে মায়রার চোখের কোণে লেগে থাকা এক ফোঁটা জমে থাকা জলকণা মুছে দিল। মায়রার গালে আলতো করে হাত বুলিয়ে নরম কণ্ঠে ডাকে, লিটল গার্ল। মায়েরা সাড়া দিল না। একটু নড়েচড়ে ঘুমের ঘোরে ডান হাত ঠাস করে সামনের দিকে ফেলে। ফলস্বরূপ তার হাতটা ইরফানের কাঁধের উপরে এসে পড়ে। ইরফান আর চোখে তাকালো তার ঘাড়ের উপরে রাখা মায়েরার হাতখানার দিকে। ডান হাত বাড়িয়ে তার কাঁধে থাকা হাতটা হাতের মুঠোয় নিল। এরপর মায়েরার হাতের উল্টো পিঠে ছোট্ট করে একটা চুমু খায়। আবারও মৃদুস্বরে ডাকে, লিটল গার্ল। মায়েরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়নি। একটু চোখ লেগেছিল। ইরফানের এইটুকু ডাকে স্পর্শে মেয়েটার ঘুম ছুটে যায়। তবে চোখ খুলে তাকায় না। এই লোকের সাথে তো সে জীবনেও কথা বলবে না। প্রশ্নই আসে না। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার বন্ধ চোখের পাতায় দৃষ্টি নিবদ্ধ করে রাখে। ভুরু কুঁচকে বলে, আই নো, তুমি জেগে আছো। মায়েরা ঢোক গিলল। বন্ধ চোখে ইরফানের হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়াতে চাই। ইরফান ছাড়ল না মায়েরার হাত। বাঁ হাতে মায়েরার গাল আলতো হাতে স্লাইড করতে করতে বলে, ওপেন ইউর আইস। মায়েরা শুনল না ইরফানের কথা। কেন শুনবে এই লোকের কথা? তার ভালো তো দেখতেই পারে না এই লোক। তাকে কাঁদাতে যা যা করতে হয় সবই করে। গাঁট হয়ে পড়ে রইল ঘুমের ভান করে। ইরফান মায়রার দিকে চেয়ে ঠান্ডা গলায় বলে, চোখ খুলবে নাকি আমি কিছু করব?
মায়রার কপালে চিন্তার ভাঁজ ফুটে ওঠে। কি করবে এই লোক? ইরফানের হাতে থাকা তার হাতটা আবারও মোচড়ায় ছুটাতে চায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে হাতের বাঁধন আরো শক্ত করে। মায়রা ব্যর্থ হয়ে চুপ হয়ে যায়, তবে চোখ খোলে না। ইরফান মায়রার বুড়ো আঙুল তার মুখে পুরে নেয়। মায়রা কিছু বোঝার আগেই ইরফান মায়রার বুড়ো আঙুলের মাঝে বরাবর দাঁত বসায়। মায়রা তড়াক করে চোখ মেলে তাকায়। ইরফানের মুখে তার হাতের আঙুল দেখে চোখ বড় বড় করে চেঁচিয়ে ওঠে। বাঁ হাতে ইরফানের ডান গালে হাত দিয়ে ঠেলে বলে, অসভ্য লোক, আমার আঙুল ভেঙে গেল, ছাড়ুন। ইরফান মায়রার দিকে চেয়ে আঙুল বসানো দাঁত শিথিল করলো, তবে মুখ থেকে আঙুল বের করলো না। সাথে শক্ত হাতে মায়রার হাত চেপে মায়রার দিকে চেয়ে রইল। মায়রা ইরফানের গলায় কয়েকটা খামচি দেয়, হাত ছাড়া পাবার আশায়। ইরফান ভাবলেশীন, কি একটা অবস্থা। মেয়েটা মিনমিন করে বলে, আমার হাত ছাড়ুন। ইরফানের দেহের যেমন কোনো নড়চড় নেই, তেমনি দৃষ্টির নড়চড় নেই। ইরফানকে একদম তার মুখের সামনে দেখে কেমন অস্বস্তি হলো মায়রার। তবে একটু আগেই যে সে ইরফানকে অনেকগুলো শক্ত কথা শুনিয়েছে, সেগুলো ভেবেই ঢোক গিলল। চোখ জুড়ে ভীতি দেখা দিল। তাকে লোকটা এখন কি করবে? এ আঙুল ভেঙে দেওয়ার পণ করেছে নাকি? তার ভাবনার মাঝে ইরফান খুব আলতোভাবে মায়রার আঙুল মুখ থেকে বের করে ফেলে, হাত ছেড়ে দেয়। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আঙুলটা উল্টে পাল্টে দেখল, ইস, দাঁত বসিয়ে দিয়েছে। ইরফানের দিকে তাকিয়ে রেগে বলে, রাক্ষস একটা। ইরফান তার বাঁ হাত মায়রার দিকে এগিয়ে নিলে মায়রা ভয় পায়। ইরফান বাঁ হাতের বুড়ো আঙুল দ্বারা মায়রার ঠোঁটের নিচের চিবুকের নিচের অংশে জমে থাকা ঘাম মুছে দেয় খুব মনোযোগের সহিত। এরপর দৃষ্টি ঘুরিয়ে মায়রার দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে, ওকে। মায়রা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ওকে মানে? ও এই লোককে রাক্ষস বলল, আর ইনি বলছে ওকে? এই লোক পাগল টাগল হয়েছে নাকি? মায়রার ভাবনার মাঝেই ইরফান মৃদুস্বরে জিজ্ঞেস করে, তুমি কি ভয় পেয়েছিলে? আই মিন পাশের রুমে গিয়ে কিছু দেখে ভয় পেয়েছো? মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। সে কি ভাবছে আর এই লোক কি বলছে? তবে ইরফানের কথায় অবাক হলো। ওই ঘরে এমন কি আছে যে সে ভয় পাবে? তার খুব মন খারাপ ছিল বলে বেড থেকে নামেও নি। অন্য সময় হলে ঠিকই গিয়ে দেখতো ওই ঘরে কি আছে। অতঃপর অবাক হয়ে জিজ্ঞেস করে, ওই ঘরে কি আছে? ইরফান ভুরু কোঁচকালো। মায়রার কথার ধরনে বুঝলো মায়রা ওই ঘরে যায়নি। মায়রার মুখ পানে চেয়ে ঠান্ডা গলায় বলে, নাথিং। মায়েরা কৌতূহলী চোখে প্রশ্ন করে, তাহলে ভয় পাওয়ার কথা বললেন কেন? ইরফান গম্ভীর গলায় বলে, কজ ইউ আর এ স্টুপিড গার্ল। মায়েরা বিরক্ত হলো, কিছু বলল না। ইরফান চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, কাঁদছিলে কেন? মায়েরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে, জিভ দিয়ে ঠোঁট ভেজায়। তাকে ঘরে বন্দি করে রেখে এখন এসে বলছে সে কেন কাঁদছে। চোখ নামিয়ে বলে, আপনার মতো পাষাণ লোক যার জীবনে আছে, সে না কাঁদলেই বরং জিজ্ঞেস করবেন কেন কাঁদলো না। ইরফান বিরক্ত হলো, ধমকে বলে, স্টুপিড গার্ল, কাঁদলে কেন তাই বলো। মায়েরা রেগে তাকায়, আবার তাকে ধমকাধমকি করতে এসেছে। এই লোকটা আসলেই খারাপ। ইরফান চোখ বুজে শ্বাস নেয়, নিজেকে সামলে আবারও নরম সুরে জিজ্ঞেস করে, কাঁদলে কেন, টেলমি। মায়েরা অবাক হয়। এই লোককে তার গিরগিটির চেয়েও ভয়ানক লাগে। সেকেন্ডে সেকেন্ডে রং বদলায়। পিটপিট করে চেয়ে থাকে কিছুটা সময় ইরফানের দিকে। ইরফান উত্তরের আশায় মায়রার পানে শান্ত চোখে চেয়ে আসে। মায়রা ঢোক গিলে বলে, আপনি তো আমাকে ঘরে আটকে রেখে গেলেন। ইরফান সাথে সাথে অশান্ত কণ্ঠে বলে ওঠে, আর রাখবো না। মায়রা অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়রাকে চুপ থাকতে দেখে ভুরু কুঁচকে কণ্ঠে বিরক্তি ঢেলে আবারও জিজ্ঞেস করে, কান্নার কারণ কি? আমাকে রাগাচ্ছ কেন? এক কোশ্চেন কতবার করব? মায়েরা চোখ নামিয়ে নেয়, মৃদুস্বরে বলে, আমার ছোট ভাই আমার কোলে উঠতে চেয়েছিল। আপনার জন্যই তো তাকে কোলে নিতে পারিনি। আটকে রেখেছিলেন কেন? ইরফান বিস্ময় কণ্ঠে বলে, এই জন্য কেঁদেছ? মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে, কণ্ঠে ঝাঁজ ঝেলে বলে, তো আর কি জন্য কাঁদবো? সবাই কি আপনার মতো নির্দয়? সব মানুষ জাহান্নামে গেলেও তো আপনার কোনো যায় আসে না, হার্টলেস লোক। ইরফান অদ্ভুতভাবে তাকায় মায়রার দিকে। মায়রার ডান হাত তার মুঠোয় নিয়ে মায়রার হাতের উল্টো পিঠে বুড়ো আঙুলের সাহায্যে আলতো হাতে স্লাইড করতে করতে মায়রার চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, তুমি বড় হবে না স্টুপিড গার্ল? মায়রা তার হাত মোচড়াতে মোচড়াতে মুখ বাঁকিয়ে বলে, আমি যথেষ্ট বড়।
ইরফান মাথা নিচু করে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসলো। এরপর মায়েরাকে ছেড়ে বসা থেকে উঠে দাঁড়ায়। দুহাত প্যান্টের পকেটে গুজে গম্ভীর গলায় বলে, বড়রা যাকে তাকে হার্টলেস বলে না। মায়েরা ইরফানের দিকে তাকালো না, উল্টো ঘুরে শুয়ে চোখ বুজে নেয়। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, ওয়েট, তোমার ভাইকে এনে দিচ্ছি। মায়েরা তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে। মনে হচ্ছে তার ভাই পাশের রুমে। এই লোক তার ভাইকে আনতে যাচ্ছে। অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছেন? ওরা সবাই গ্রামে চলে গিয়েছে। মায়েরার কথা শুনে ইরফান অবাক হলো, বিড়বিড় করে, ওহ শিট। এরপর মায়েরার দিকে তাকিয়ে প্রশ্ন করে, কখন গিয়েছে? মায়েরা অবাক হয়ে তাকায়। এই লোক জানে না তার মা ভাই কখন গিয়েছে। তাকে ঘরে আটকে রেখে সে বাইরে ছিল। এখন তাকেই জিজ্ঞেস করছে তার ভাইয়েরা কখন গিয়েছে। রেগে বলে, আপনি আমাকে বন্দি করে রেখে গিয়েছিলেন, বুঝলেন? মনে পড়ছে না আপনার? আমি কি জ্যোতিষী যে ঘরে বসে বাইরের খবর পাবো? মায়েরার প্রতিটা তেরা কথায় ইরফান রেগে তাকায় মায়েরার দিকে। শক্ত গলায় বলে, স্টুপিড গার্ল, রাগিও না আমাকে। মায়েরা রেগে বলে, আপনার জন্য আমার ভাইটা কেঁদে কেটে চলে গিয়েছে গ্রামে। আমার মায়ের সাথেও দেখা করতে পারেনি। এবার বুঝেছেন তো আপনি কত খারাপ লোক? এখন আমাকে এসে রাগাতে না করছেন। কে রাগাতে গিয়েছে আপনাকে? আমি তো আপনার সাথে কথাই বলবো না। কথাগুলো রেগে বললেও মেয়েটার চোখ জোড়া ভিজে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে ইতিমধ্যে। ইরফান মায়েরার দিকে ঠান্ডা চোখে চেয়ে থাকে। মায়েরা ইরফানকে শান্ত দেখে অবাক হয়। তার কথাই এই লোকটার ওপর প্রভাব ফেলছে মনে হচ্ছে। ইরফান এগিয়ে এসে মায়েরার পাশে দাঁড়ায়। এরপর দু হাতে মায়েরার গাল মুছে দিয়ে ঠান্ডা গলায় বলে, ডোন্ট ক্রাই, সরি। মায়েরা পিট পিট করে ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। অবাক হয় ভীষণ। এই লোক অনুতপ্তও হয়। এর আগেও ক্ষেত্র বিশেষে সরি বলেছে মায়েরাকে, তার মনে আছে। কিন্তু এই লোকটার সাথে তো এইসব ব্যবহার যায় না। প্রতিবারের মতো এবারেও জিজ্ঞেস করে ফেলে, আপনি আমাকে সরি বললেন? ইরফান ভুরু কুঁচকে বলে, নো। মায়েরা মুখ বাঁকায়, বিড়বিড় করে, মিথ্যুক একটা। যাকে এতক্ষণ শত্রু ভাবলো, চারটে আফসোসও করলো এই লোকটা তার স্বামী হওয়ায়। মায়ের অভিমান বৃদ্ধি হলো। ইরফানকে ঠান্ডা দেখে সব রাগ ভুলে আবদার করে বসে, আমাকে ভাইয়ের কাছে নিয়ে যাবেন? মায়েরার কণ্ঠ ভেজা। ইরফান মায়েরার মুখ পানে চেয়ে থাকে। কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে ছোট্ট করে বলে, যাব। কথাটা বলে মায়েরার গাল থেকে হাত সরিয়ে হাত ঘড়িতে একবার সময় দেখলো, ৯টা ৫৬। এরপর মায়েরার হিজাব নিয়ে মায়েরার মাথায় দুবার পেঁচিয়ে মাথা ঢেকে দেয়। মায়েরা বিরক্ত হয়ে বলে, কি করছেন? ইরফান বসা থেকে দাঁড়িয়ে বলে, ইনায়া চলে যাচ্ছে, আসো। ইনায়ের যাওয়ার কথা শুনে মায়েরা দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। রাতে এখনো না খাওয়া, সাথে এতক্ষণ কান্নার ফলে শরীরটা উইক লাগছে। দাঁড়ানোর সাথে সাথে মাথাটা কেমন ঘুরে উঠল। চারপাশ অন্ধকার লাগলো কিছু সময়ের জন্য। পাশে ইরফানকে পেয়ে দু হাতে ইরফানের হাত আঁকড়ে ধরে। ইরফান মায়েরার কাঁধে হাত রেখে চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? আর ইউ ওকে? মায়েরা কিছুক্ষণ পর চোখ মেলে তাকায়। ইরফানকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ায়। এরপর মৃদু স্বরে বলে, কিছু না। কথাটা বলে মাথার হিজাব দিয়ে ভালোভাবে মাথা সহ নিজেকে ঢেকে নিল। এরপর এগিয়ে যেতে নিলে ইরফান মায়েরার হাত টেনে ধরে। মায়েরা বিরক্ত হয়ে বলে, আপনি কি এখন আমাকে ইনায়াপুর সাথেও দেখা করতে দিবেন না? ইরফান মায়েরার কথার উত্তর করল না। ঝট করে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে, রেগে বলে, হায় আল্লাহ, নামান আমায়, আমি হাঁটতে পারবো, দয়া করে নামান, বাইরে অনেক মানুষ আছে। ইরফান বিরক্ত হলো, ধমকে বলে, শাট আপ। মায়েরা চুপসে যায়। ইরফান গটগটে পায়ে ঘর থেকে বেরিয়ে আসে, সিঁড়ি বেয়ে নামতে থাকে। ইরফানের কাজিন সহ বিয়ে বাড়ির সবাই ইরফানদের ড্রয়িং স্পেসে দাঁড়িয়ে আছে। ইরফানের কোলে মায়েরাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। শুদ্ধ তার কাজিনদের মাঝ থেকে কনফিউজড হয়ে বলে, বিয়েটা যেন কার হচ্ছে? শুদ্ধর কথায় সবাই হেসে ফেলে। ইরফান মায়েরাকে নিয়ে নিচে নেমে আসে। মায়েরার লজ্জায় হাত পা সরিয়ে কাঁদতে ইচ্ছা করছে। ইরফান এক সাইডে মায়েরাকে দাঁড় করিয়ে দেয়। মায়েরার সাথে সাথে ইরফানের থেকে কয়েক হাত দূরে সরে দাঁড়ায়। ইরফান ভুরু কুঁচকে তাকায় মায়েরার দিকে। সবাই যে তাদের দিকে চেয়ে, সে খেয়াল নেই এই ছেলের। মায়েরা তার থেকে দূরে সরে দাঁড়ালো। সে খেয়াল করলো ইরফান এগিয়ে গিয়ে মায়েরার পাশে দাঁড়িয়ে বলে, স্টুপিড, কি প্রবলেম? মায়েরা কিছু বলল না। অসহ্য লোক একটা। তারেক নওয়াজ এগিয়ে এসে ভুরু কুঁচকে বলে, মায়েরা, আম্মু তুমি কি অসুস্থ? মায়েরা ঢোক গিলল।
সবাই সোফা চেয়ার দখল করে বসেছে, আবার অনেকে দাঁড়িয়ে আছে। মায়েরা সবাইকে তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে চোখ নামিয়ে অস্বস্তিতে ঘিরে মিনমিন করে উত্তর দেয়, না বাবা। তারেক নেওয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে সোফায় গিয়ে বসলেন। শুদ্ধ ইরফানের সামনে দাঁড়িয়ে বলল, আবার বিয়ে করবি ভাই? ইরফান ভুরু কুঁচকে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ আফসোসের সুরে বলে, তুই লজ্জা পাওয়ার পাত্র নয়। ভুল করে যদি পেয়ে যাস তবে আমায় বলে ফেল, আমি সব ব্যবস্থা করব পাক্কা। ইরফান বিরক্ত চোখে তাকায়। মায়েরা তীব্র অস্বস্তিতে এখান থেকে সরে দাঁড়ানোর জন্য দুপা এগোলে ইরফান মায়েরার হাতের কবজি টেনে ধরে বলে, এক পা নড়লে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। শুদ্ধ হেসে আফসোসের সুরে বলে, আজ আমার বউ নেই বলে কোলে তুলতে পারছি না, তার হাত টেনে ধরতে পারছি না, পা ভাঙার হুমকি দিতে পারছি না। এসব দুঃখ আর সহ্য করা যাচ্ছে না। আমার কত দুঃখ একবার ভাবো মায়েরা। মায়েরা শুদ্ধর কথা শুনে মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ফেলে। এত অস্বস্তি হচ্ছে তার, বলে বোঝানো যাবে না। সব এই লোকটার জন্য। বন্ধুগুলোও কেমন যেন। শুদ্ধ আর কিছু বলল না। মিটিমিটি হেসে ফায়েজের কাছে যাওয়ার জন্য এগোয়। ইরফানদের গেটের সামনে ইনায়াকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই। মেয়েটা মাথা নিচু করে নিঃশব্দে কাঁদছে। রুমা নওয়াজ ইনার মুখে ছোট ছোট চুমু আঁকে। নিজেকে সামলে গালে হাত দিয়ে বলে, তোর নতুন বাবা মায়ের খেয়াল রাখবি কেমন? লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি। ইনায়া মাথা নিচু করে কেঁদে বিড়বিড় করে বলে, আম্মু, আমি এখানে আর কয়েকদিন থাকি। রুমা নওয়াজ মেয়ের চোখের পানি মুছে দিয়ে বলেন, ফাইজ দাঁড়িয়ে আছে, তোর শাশুড়ি তোকে ঘরে তোলার জন্য বসে আছে। সবাইকে অপেক্ষা করিয়ে এখানে কয়দিন থাকবি। ইনায়া তার মাকে জড়িয়ে ধরল। ফাইজ অসহায় চোখে ইনায়ের দিকে তাকিয়ে আছে। তার লিটল কুইনের এভাবে কান্না তার একদম ভালো লাগছে না। ফাইজ তার থেকে একটু দূরে দাঁড়ানো শুদ্ধকে টেনে ফিসফিসিয়ে বলে, তোর বোন এত কাঁদছে কেন? আমি তো বেঁচে আছি। স্বামী মরলেও মানুষ এত কাঁদে না। শুদ্ধ ফাইজের কান টেনে ধরে। ফাইজ কটমটে দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর হাত টেনে নামিয়ে দেয় তার কান থেকে। রেগে বলে, কান টানছিস কেন বেয়াদব? শুদ্ধ মেকি হেসে বলে, তুই শুধু ভুলে যাস, তাই কান টেনে বলছি। এবার আর ভুলবি না। কি? শুদ্ধ সিরিয়াস কণ্ঠে বলে, তুই যে বলেছিলি আমার বোনকে বিয়ে করিয়ে ওকে সিন্দুকে ভরে রাখবি। আমি ইনায়াকে সাথে নিয়ে গিয়ে সেই সিন্দুক অর্ডার দিয়েছিলাম, বুঝলি? ও তো জেনে গিয়েছে। তুই ওকে নিয়ে গিয়ে সিন্ধুকে ভরে রাখবি। এই বাড়ি আর আসতে দিবি না। তাই বেচারি জন্মের কান্না কাঁদছে। আহারে, আমারও দুঃখ হচ্ছে ইনায়াটার জন্য। বলছি মাঝে মাঝে একটু বাইরের আলো বাতাসে ঘুরিয়ে আবার সিন্ধুকে ভরে রাখিস। ফাইজ তবদা খেয়ে চেয়ে আছে শুদ্ধর দিকে। একে ঠিক কি করা উচিত? রেগে দাঁতে দাঁত চেপে বলে, আসলে ওকে সিন্ধুকে ভরে রাখবো। তোদের মতো ব্রিটিশদের হাওয়া আমার বউয়ের গায়ে কিছুতেই লাগতে দিব না আমি। শুদ্ধ মিটিমিটি হেসে সামনে এগোতে এগোতে বলে, দাঁড়া, ইনায়াকে মনে করিয়ে দিয়ে আসি। ফাইজ শুদ্ধর হাত টেনে ধরে। একে দিয়ে বিশ্বাস নেই। বিরক্ত হয়ে বলল, এ ভাই, তুই গিয়ে ঘুমাতো, আমায় রেহাই দে আজকে অন্তত। শুদ্ধ চরম মন খারাপের ভান করে দুহাতে মাথা তুলে বলে, কি বলছিস? আমি তোর বাসর ঘরে ঢুকবো না? ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলল। না, এর সাথে কথা বলে মেজাজ গরম ছাড়া আর কিছুই হবে না। তারেক নেওয়াজ ঝাপসা চোখ জোড়া আড়াল করে ইনায়ের কাছে আসলেন। ইনায়ের হাত তার মুঠোয় নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে ফাইজের সামনে দাঁড়ালেন। ফাইজ ইনায়ের থেকে চোখ সরিয়ে তার শ্বশুরের দিকে তাকায়। তারেক নেওয়াজ ইনায়ের হাত ফাইজের হাতের ওপরে রেখে মৃদুস্বরে বলে, আমার রাজকন্যাকে তোমার হাতে তুলে দিচ্ছি বাবা, তাকে আগলে রেখো। ফাইজ ইনায়ের হাতখানা শক্ত করে ধরল। এটা তার লিটল কুইন। কত অপেক্ষার ফল তার লিটল কুইন। তাকে আগলে রাখবে না? মৃদু হেসে বলে, অবশ্যই বাবা। তারেক নওয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে ইনার হাত ছেড়ে ভেতরে চলে যায়। চোখের কোণে পানি। মেয়েকে বিদায় দিতে এত দুঃখ কখনো বুঝতে পারেনি। ইনায়া মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলে। ফাইজ ফিসফিসিয়ে বলে, লিটল কুইন, তোমাকে কোলে নিচ্ছি, ওকে? ইনায়া দ্রুত মাথা তুলে ফাইজের দিকে তাকায়। ফাইজ তার সদ্য বিবাহিত বউটার কান্নামাখা মুখ দেখে অসহায় মুখ করে তাকালো। ইনায়া মিনমিন করে বলে, আমি হেঁটে যেতে পারবো। ফাইজ ইনায়ের কথা মেনে নিল। এমনিতেই খুব কেঁদেছে। চুপ করে ইনায়ের ডান হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে সামনে তাদের দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে যায়। ফাইজ তার গাড়ির পাশে দাঁড়িয়ে গাড়ির ডোর খুলে দেয়। ইরফান বাঁ হাতে মায়রার হাত ধরে রেখেছে। ডান হাতে ইনায়ের মাথায় হাত রেখে বলে, ফাইজ, তোকে কিছু বললে আমাকে সাথে সাথে কল করে জানাবি, ওকে? ইনায়া ইরফানের দিকে তাকালো। মাথা নেড়ে সম্মতি দিল। ইরফান মৃদু স্বরে বলে,
ডোন্ট ক্রাই, পৌঁছে কল করবি। এনায়া তার ভাইকে জড়িয়ে ধরল। ইরফান একটু অবাক হলো। তার থেকে সাধারণত সবাই দূরত্ব রেখেই চলে। আজ হঠাৎই ইনায়াকে তার সাথে এতটা সহজ হতে দেখে ভীষণ অবাক হয়। ডান হাত ইনায়ার মাথার ওপরে রাখে, কিছু বলে না। কিছুক্ষণ পর ইনায়া ইরফানকে ছেড়ে দুহাতে চোখ মুখ মুছে মায়রার দিকে দুহাত ধরে বলে, মায়রা, আমার সাথে চলো প্লিজ। মায়রা কিছু বলার আগে ইরফান আর ফাইজ একসাথে বলে ওঠে, নো, না। মায়রা আর ইনায়া অবাক হয়ে একবার ইরফানের দিকে তাকায়, আরেকবার ফাইজের দিকে। ফাইজ মনে মনে বিড়বিড় করে, এই শুদ্ধ প্রো ম্যাক্স আজ তার বাড়িতে গেলে আজকের রাতটা একদম রসাতলে যাবে। অসম্ভব। ইরফান ভাবলেশীন। তবে ফাইজ, ইনায়া আর মায়রার দৃষ্টি দেখে ভড়কে যায়। হায় হায়, সে কি করে ফেলল? মেহমানকে মুখের ওপর না করে দিয়েছে। কত বড় কেলেঙ্কারি করে ফেলেছে। পাশ থেকে শুদ্ধ এতক্ষণ নিজেকে দমিয়ে রাখলেও এবার শব্দ করে হেসে দেয়। ফাইজ রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ এগিয়ে এসে মায়রার দিকে তাকিয়ে বলে, সিসিটিভি আমাকে আর তোমাকে সবাই ভয় পায়, বুঝলে? শুদ্ধর মুখে সিসিটিভি শুনে সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকায়। শুদ্ধ সবার দৃষ্টিতে মেকি হেসে কথা ঘুরিয়ে ডান হাত দেখিয়ে বলে, মায়রা, তোমাকে কি যে সুন্দর লাগছে। ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ মিটিমিটি হেসে ইরফানের কানের কাছে ফিসফিসিয়ে বলে, ফাইজের কাজিনরা কি মুগ্ধ চাহনি নিয়ে মেয়েদের দিকে তাকাতে পারে বল? আমি তো তাদের চাহনিতে ক্রাশ খেয়ে যাচ্ছি। ইরফান আর মায়রা ফাইজের কাজিনদের দিকে ফিরে দাঁড়িয়ে আছে। ইনায়া, ফাইজ, মায়রা ইরফানের মুখোমুখি দাঁড়িয়ে আছে। শুদ্ধর কথাই ইরফান সামনে তাকায়। তাদের থেকে সামান্য ডান দিকে ফাইজের সব কাজিন দাঁড়ানো, যাদের দৃষ্টি মায়রার ওপর। ইরফানের মাথায় আগুন জ্বলে ওঠে। কিছু বলতে গিয়েও ইনায়ের দিকে তাকিয়ে জিভ গুটিয়ে নেয়। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে মনে মনে হাসছে। বেচারা চিবাতেও পারছে না, গিলতেও পারছে না, এমন হয়েছে। ইরফান মায়রাকে টেনে পেছন দিকে নিয়ে ইরফান মায়রার সামনে দাঁড়ায়। মায়রা পেছন থেকে বলে, আপনি আমার সামনে দাঁড়াচ্ছেন কেন? ইরফান পিছু ফিরে শক্ত গলায় বলে, শাট আপ। একটা কথা বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়রা বিরক্ত হয়। এই লোকটার মাথায় কখন কোন ভূত চাপে, এটা একমাত্র এই লোক আর আল্লাহ ছাড়া কেউ জানে না। ইরফান রেগে ফাইজের দিকে দাঁতে দাঁত চেপে বলে, ওদের যেতে বল। ফাইজ ভুরু কুঁচকে বলে, কাদের? শুদ্ধ হেসে বলে, শেয়ালদের। ফাইজ এদিক ওদিক তাকিয়ে বলে, কোথায় শেয়াল? তোর কাজিনরা অন্যের মুরগি ধরতে চাইছে, বুঝছিস না? ফাইজ পিছু ফিরে তার কাজিনদের দেখে ইরফানের দিকে তাকায়। বুঝতে পেরে মুখ লুকিয়ে একটু হাসে। উল্টো ঘুরে তার কাজিনদের উদ্দেশ্যে বলে, গাড়িতে ওঠ যা, এখানে আর এক সেকেন্ডও দাঁড়াবি না। ফাইজের কাজিনরা সবাই ফাইজের ছোট। কেউ বড় ভাইয়ের কথা অমান্য করলো না। সবাই মেনে নিল। পিছনে দাঁড় করিয়ে রাখা গাড়িতে গিয়ে উঠে পড়ে সবাই। একটি ছেলে বারবার পিছু ফিরে তাকিয়ে মায়রাকে খোঁজে বোধহয়। ইরফান ছেলেটার দিকে জ্বলন্ত চোখে চেয়ে ডান হাত মুষ্টিবদ্ধ করে বিড়বিড় করে, বাস্টার্ড, আই উইল কিল ইউ। ফাইজ, ইনায়া গাড়িতে উঠে পড়ে। ইনায়া গাড়ির জানালা দিয়ে তার ভাই আর মায়রার দিকে তাকায়। মায়রা মলিন হেসে বাঁ হাত নাড়িয়ে বলে, সাবধানে যেও আপু। ইনায়া চোখ নামিয়ে নিল। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। ফাইজ ইনায়াকে আবারও কাঁদতে দেখে মৃদুস্বরে বলে, লিটল কুইন, প্লিজ কান্না অফ করো, এভাবে আর ভালো লাগছে না আমার। শুদ্ধ ইনায়ের পাশের জানালায় একটু ঝুঁকে দুঃখ দুঃখ মুখ করে বলে, হ্যাঁ লিটল কুইন, তুমি কান্না করলে ফাইজের বুক ফেটে যায়। কেঁদো না লিটল কুইন। ফাইজ রেগে তাকায় শুদ্ধর দিকে। দাঁত কটমট করে বলে, বেয়াদব, যাবি এখান থেকে। শুদ্ধ হেসে আবারও বলে, ফাইজের লিটল কুইন, কান্না অফ করো গো। ফাইজ রেগে মাথার পাগড়ি খুলে হাতে রেখেছিল, সেটা জানালা দিয়ে শুদ্ধর দিকে ছুঁড়ে দেয়। শুদ্ধ ক্যাশ করে ধরে বলে, কবুল বলে রাস্তার মাঝে একটা একটা করে খুলে ছোড়াছুড়ি করছিস? স্যাঁ স্যাঁ স্যাঁ, একটু ধৈর্য ধর, তো লিটল কুইন তো উড়ে যাচ্ছে না সোনা। ফাইজ হতাশ। এই বেয়াদবের জন্য তার জীবনেও সুখ আসতে পারে না। ভাগ্যে সে যাচ্ছে না, নয়তো তার বাসর ঘরে সত্যি এই বেয়াদব ঢুকে বসে থাকতো। সামনে তাকিয়ে বলে, রাহাত, গাড়ি স্টার্ট দাও। ফাইজের গাড়ি স্টার্ট দিলে একে একে 6টা মাইক্রো স্টার্ট দেয়। শুদ্ধ আর এখানে দাঁড়ালো না। মুহূর্তে গম্ভীর মুখ অবয়বে বাড়ির দিকে এগিয়ে যায়। কপালে চিন্তার ভাঁজ, সাথে কিছুটা রাগ। কিছু একটা ভাবতেই রাগটা যেন তরতর করে বাড়ল। দ্রুত পায়ে এগিয়ে গেল। ফারহা জানালার পাশে বসে শুদ্ধর দিকে ভেজা চোখে তাকিয়ে রইল। তার মনে অভিমান জমেছে। ছেলেপক্ষ হয়ে তাদের সাথে আসলো, অথচ গেল না কেন? এখানে ওই সামিয়া মেয়েটা আছে,
আর আজকে শুদ্ধকে এখানে থাকতে হলো। তাদের গাড়ি এগিয়ে যায়। শুদ্ধ চোখের আড়াল হয়। সাথে ফারহার চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইরফান মায়রার হাত ধরে রাস্তা থেকে বাড়ির সীমানায় প্রবেশ করে। মায়েরা নিঃশব্দে ইরফানের পাশে হাঁটে। ইরফান তাদের বাড়ির ভেতরে না গিয়ে হাঁটার মোড় ঘুরিয়ে তাদের গ্যারেজে প্রবেশ করলো। মায়েরা ভুরু কোঁচকালো। ইরফান তার গাড়ির দরজা খুলে মায়েরার উদ্দেশ্যে বলে, ওঠো, ফাস্ট। মায়েরা অবাক হয়ে বলে, এত রাতে কোথায় যাবেন? ইরফান হাত ঘড়িতে আরেকবার টাইম দেখে, 10:30। মায়েরাকে কোলে তুলে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে, আরে আমাকে কই নিয়ে যাচ্ছেন? ইরফান চুপচাপ মায়েরার সিট বেল্ট লাগিয়ে সে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। এরপর গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি ঘোরায়। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ইরফান গম্ভীর গলায় বলে, তোমার ভাইয়ের বাড়ি। মায়েরা ভুরু কুঁচকে বলে, তারা তো গ্রামে গিয়েছে। ইরফান তাদের বাড়ির মেন গেট থেকে বেরিয়ে হঠাৎই গাড়ির স্পিড বাড়ায়। অতঃপর মৃদু স্বরে বলে, তুমিও সেখানেই যাচ্ছ, স্টুপিড। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। বিস্ময় কণ্ঠে বলে, আপনি পাগল? এখন তো অনেক রাত হয়ে গিয়েছে। সো হোয়াট? মায়েরা মাথায় হাত দিয়ে বলে, আপনাদের বাড়িতে কত মেহমান, আমরা এভাবে এত রাতে গ্রামে গেলে সবাই কি বলবে? ইরফান ঘাড় বাঁকিয়ে একবার মায়রার পানে তাকায় শীতল দৃষ্টিতে। এরপর সামনে তাকিয়ে গাড়ির স্টিয়ারিং ঘোরায় আর গম্ভীর গলায় বলে, আই ডোন্ট কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? শোনো, ভিডিওতে বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করো, বুঝছো? ভিডিওতে বেশি রেসপন্স না থাকলে ভিডিও ছেড়ে মজা হয় না, বুঝছো? আর তোমরা যারা আমার এইখানে এইচএসসি পরীক্ষার্থী আছো, তাদের জন্য আমার একটা কথা আছে। কথাটি হলো, গগনে গর্জে মেঘ ঘন বরষা, সামনে এইচএসসি পরীক্ষা আল্লাহ ভরসা। প্যারা নাই, চিল। হ্যাঁ, এইরকম ছোট্ট ছোট্ট চিল পাওয়ার মতো টিপস পাইতে হলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের অরোরা আপু আছে না? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।